সন্ধ্যা নেমেছে, আকাশটা কালো মেঘে ঢেকে গেছে একেবারে। চারিদিকে একটা ভিজে মাটির গন্ধ, মাঝে মাঝে দূরে কোথাও বাজ পড়ছে। গ্রামটির নাম মধুপুর। গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর জীবনযাপন করে। চারিদিকে ধান ক্ষেত, মাছ চাষ করার জলাজমি, একদিকে আবার নিবিড় অরণ্য। এক কথায় একটি সুজলা সুফলা গ্রাম। গ্রীষ্মের প্রথম বৃষ্টি, বৃষ্টির একটি মায়াবী আচ্ছাদন যেন গোটা গ্রামটাকে গিলে ফেলেছে। গ্রামের মাঝে বিজনের ছোট্ট চায়ের দোকান, সেখানে প্রতি সন্ধ্যায় চ্যাংড়া যুবকদের একটি আড্ডা বসে। আজও তার ব্যতিক্রম কিছু নয়। সুকু বৃষ্টির মধ্যে ছাতা মাথায় করে চায়ের দোকানের সামনে এসে বলল, এই যে বিজনদা, আমাদের সবাইকে একটা করে লাল চা দাও দেখি। আহ, বৃষ্টির মধ্যে গরম গরম চা একেবারে জমে যাবে। হ্যাঁ দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। কিরে, আজ এত দেরি করলি কেন সুকু? আমরা তো তোর অপেক্ষাতেই এতক্ষণ বসে আছি। আর বলিস নে, বৃষ্টিতে যা রাস্তায় জলকাদা জমেছে সেগুলো ঠেলে ঠেলে আসতেই দেরি হয়ে গেল। বেশি তাড়াহুড়ো করলে আবার শেষ অবধি মাজা ভাঙা দায় হবে কি না। তা ঠিক বলেছিস, রাস্তাঘাটের যা অবস্থা একেবারে যাচ্ছে তাই। তা ও খুড়ো, আজ আবার একভাবে বসে কি আষাঢ়ে গল্প ফাঁদবার মতলব করছো? তা আষাঢ়ে গল্প হলেও কি, বৃষ্টির মধ্যে একটা গল্প হলে জমেই যেত। তা ও খুড়ো, হবে নাকি আজ একটা গল্প? একটা জমজমাট ভূতের গল্প শুরু করো দেখি। না, আমি আষাঢ়ে গল্প বকি না। তোরা আজকালকার ছেলে, তোরা এসব বিশ্বাস করতে চাস না। এই যা। আহা, চড়ছো কেন খুড়ো? একটা বেশ ভালো ভূতের গল্প বলো না। হ্যাঁ হ্যাঁ, আজকে তোমাকে একটা গল্প বলতেই হবে। দেখতে পাচ্ছ না আমরা শোনার জন্য অস্থির হয়ে বসে আছি। এখন বেশি দেরি করো না, তাড়াতাড়ি গল্পটা শুরু করো। একটা ভূতের গল্প চাই, বুঝলে? আর সেরা গল্প হতে হবে। সবার জোড়াজুড়িতে খুড়ো আর না বলে থাকতে পারল না। খুড়ো বলল, তোরা যখন এতই জোর করছিস, তাহলে আমার নিজের সঙ্গে ঘটা একটা ভূতের গল্প আমি বলবো। যখন ঘটনাটা আমার সঙ্গে ঘটে তখন আমার বয়স ওই 25 কি 26 হবে। সেই সময় আমাদের গ্রামে একটা কথা প্রচলিত ছিল, গ্রামের দক্ষিণ কোণে যে তাল গাছটি আছে সেটি নাকি বড্ড অভিশপ্ত। তাতে নাকি এক ভয়ঙ্কর প্রেতের বাস। তাতে কোনোদিন তাল হয় না। সন্ধ্যা হলেই ওই গাছের নিচে দিকে আর কেউ যেতে চাইতো না। সারাদিন এই গ্রাম জমজমাট থাকলেও সন্ধ্যার পর গ্রামটা যেন এক গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত। একদিন আমি আর আমার দুই বন্ধু নবারণার বিলে ঠিক করলাম আমরা ওই গাছের রহস্য ভেদ করব। তাহলে তোরা সব কিছু বুঝে গেলি। সন্ধেবেলা তাড়াতাড়ি তাহলে চলে আসিস। আবার বাড়ির দিকে কাউকে কিছু বলিস না, সবাই আবার চিন্তা করবে। বীরেন, ওগুলো না করলে হতো না? যদি ওখানে সত্যিই কিছু থেকে থাকে তাহলে। আরে বিলে, তুই সব সময় এত ভয় পাস কেন রে? ওই সব ভূত তো কিছু হয় না। তুই না যেতে চাইলে যাস না, আমি আর বীরেন যাব। হ্যাঁ হ্যাঁ, নবারণ তো ঠিক কথাই বলেছে। তুই না যেতে চাইলে যাস না। আরে না না, ব্যাপারটা তেমন নয়। মানে আর কি, ওই সব ব্যাপার ট্যাপার আর কিছু না। যেতে চাইলে আজ সন্ধ্যাবেলায় চলে আসিস। ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। এখন তোরা বাড়ি চলে যা। আমার কিছু কাজ আছে, কাজ মিটিয়েই আমি বাড়ি চলে যাব। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যাবেলা বীরেন আর নবারুণ দাঁড়িয়ে বিলের জন্য অপেক্ষা করতে লাগলো। কিরে নবারুণ, বিলে আসবে না না কিরে? হ্যাঁ রে, আমারও তো তাই মনে হচ্ছে। বেটা আবার ভয়তে ঘরের কোণে মুখ লুকোলো নাকি? তারা বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ছিল।
হঠাৎ তারা সামনে তাকিয়ে দেখলো বিলে হাঁটতে হাঁটতে তাদের দিকে এগিয়ে আসছে। বিলে এগিয়ে তাদের সামনে এসে বলল, আরে তোরা দুজন চলে এসেছিস, কিছু মনে করিস না, আমার আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তোর তো সবসময় দেরি হয়। এখন বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চল দেখি নদীর ধারের গাছটার দিকে হাঁটা লাগাই। তারপর তারা তিনজন তিনটি টর্চ লাইট নিয়ে নদীর পাড়ে সেই গাছটির দিকে যেতে লাগলো। তারপর আমরা সেই গাছটার দিকে যাচ্ছিলাম। তারপর তোমাদের সামনে একটা শাকচুন্নি এসে দাঁড়ালো না। সব গাঁজা করে গল্প বুড়ো একেবারে। এই, তুই দিলি তো গল্পটা চটকে। ওই জন্যেই আমি তোদেরকে প্রথমেই কিছু বলছিলাম না। এই আমি চললাম। আরে ওই বিজনদার কথায় এত রাগ করছো কেন? আমরা কি তোমাকে কিছু বলেছি? হ্যাঁ হ্যাঁ খুড়ো, তুমি ওই বিজনের কথায় কিছু মনে করো না তো। আর বিনয়দা, তোমারও বলিহারি, বেশ একটা ভালো গল্প হচ্ছিল, তুমি দিলে মজাটা নষ্ট করে। আরে না না, ওই খুড়োর প্রতিদিনের নাটক এটা। প্রতিদিন একটা করে গাঁজা খুঁড়ো গল্প পেতে বসবে। তোরা বলছিস বলে, নাহলে আমি আর বিজনের দোকানে কোনোদিন পা রাখতাম না। এই বিজনদা, তুমি চুপ করো তো, খুড়োকে গল্পটা বলতে দাও। খুড়ো, তুমি ওর কথায় কিছু মনে করো না, তুমি আবার গল্পটা শুরু করো। তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ বিলে বলে উঠল, বীরেন, ওই দেখ, মানুষের চোখের মতো কি যেন দুটো লাল লাল জ্বলছে বাঁশবনের মধ্যে। তারা সেখানে থেমে গেল এবং তিনজনই বাঁশবনের দিকে চেয়ে দেখল সেখানে কিচ্ছু নেই। এই বেটা, এই তুই আসার সময় গাঁজা টাজা টেনে এসেছিস না কি রে? না ভূতের ভয়ে ভুলভাল বকছিস? বীরেন, আমার মনে হয় ও চড়ে গেছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। আরে তোরা বিশ্বাস করিস না, ওখানে যেন কেমন একটা আমি দেখলাম, হয়তো ভুল দেখেছি। চল চল, এগিয়ে চল। তারপর তারা তিনজন আবার চলতে শুরু করলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর তারা এসে পৌঁছালো নদীর পাড়ের সেই তাল গাছটির কাছে, যেখানে সন্ধ্যার পর কেউ আসে না। দেখ, গাছটাকে দেখেই কেমন যেন কাটা দিয়ে উঠছে সারা শরীরে। কি জানে আজ কি লেখা আছে কপালে। শেষে তোদের চক্করে আমাকেও না মরতে হয়। এই, আমাদেরকে দোষারোপ করবি না। তোকে কিন্তু আমরা আগেই বলেছিলাম, আসতে না চাইলে আসিস না। আরে না না, আমি তেমনভাবে বলিনি। হ্যাঁ, সে আমরা বুঝেছি। আসল কথা হচ্ছে, তোর পেছনে এত ভয়, সে কি আমরা জানি না? নবারুণ আর বীরেন এবার সেই গাছটার তলাতে বসার জন্য উপক্রম করতে লাগলো। তারা সেখানে একটি মাদুর পেতে বসে রইল। এই, তো ঝোলা থেকে তামাকটা বের করতো, মুখটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে। তারপর তারা সেখানে বসে গল্প করতে লাগলো। নদীর স্রোতের শব্দ, চারিদিকে সুন্দর বাতাস বইছে, একটা মনোরম পরিবেশ চারিদিকে। চায়ের দোকানে সবাই বসে হা করে খুড়োর গল্প শুনছিল। তারই মধ্যে তারা দেখলো গ্রামের মুদির দোকানদার প্যালারাম দোকান বন্ধ করে ছাতা হাতে বাড়ি ফিরছে। প্যালারাম তাদের দেখে বলল, কিরে, তোরা সবাই এখানে? তোদের আসর তো একেবারে জমে গেছে দেখছি। হ্যাঁ, আমরা এই সবাই একটু বিজনদার হাতে গরম গরম চা আর খুড়োর কাছে গল্প শুনছি। তুমি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছ বুঝি? হ্যাঁ, বাড়ি ফিরছি, কিন্তু এই যা বৃষ্টি শুরু হয়েছে, ভাগ্যিস আমার দোকানে একটা ছাতা ছিল, না হলে আজকে আর বাড়ি ফিরতে পারতাম না। তা পেলাদা, আমাদের সাথে একটু চা খেয়ে যাও। ও বিজনদা, পেলাদাকে একটা চা দাও তো। আরে না না, এখন আর চাটা খাবো না। তোরা তাহলে এখানে বসে গল্প শোন, আমি বাড়ির দিকে যাই। ওদিকে আমি আবার দেরি করলে গিন্নি আবার আমার জন্য চিন্তা করবে। তোরা এখানে থাক, আমি চলে যাই। ঠিক আছে, তুমি তাহলে এসো। এই বলে প্যালারাম সেখান থেকে চলে গেল।
থেকে থেকে আকাশে মেঘ গর্জন করে উঠছে। বৃষ্টির বেগটাও আগের চেয়ে একটু বেড়ে উঠেছে। মনে হচ্ছে যেন প্রকৃতি আজ এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে গিলে খেতে চায়। বীরেন খুড়ো এবার বলল, তাহলে গল্পটা আমি আবার শুরু করি। না, দাঁড়াও, অনেকক্ষণ হয়ে গেছে। তা ও বিজনদা, আজ কি চপ সিঙ্গাড়া কিছু ভাজনি? বৃষ্টির দিনে ওসব না হলে কি আর চলে? হ্যাঁ হ্যাঁ, ভেজেছি তো। তোমরাই এতক্ষণ গল্প শুনতে শুনতে টের পাওনি। সিঙ্গারা, আলুর চপ, কাটলেট, ডিমের ডেভি সবই আছে। তাহলে আমাদের সবাইকে একটা করে সিঙ্গাড়া দাও। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে তুমি গল্পটা আবার শুরু করো। তারপর ওরা মাদুর পেতে সেই গাছটির তলায় বসে রইল এবং গল্প করতে লাগলো। এই বীরেন, নবারুণ, তোরা জানিস ওই দীনদয়ালের ধানের গোলায় আগুন লেগে গেছে এই 2 দিন আগে। তাই নাকি? তাহলে তো এখান থেকে গিয়ে একটু দেখে আসতে হবে। এই নবারুণ, বীরেন, ওই দেখ নদীতে কেমন মাছ লেগেছে। হ্যাঁ তাই তো। যাই বলিস, এই গরমে নদীর পাড়ে মিষ্টি হাওয়া শরীরটা যেন একেবারে জুড়িয়ে যাচ্ছে। ঠিকই বলেছিস তুই। নদীর পাড়ে বসে একটু তাড়ি হলে ব্যাপারটা জমে যেত। তোরা একটু বস, আমি ওই একটু করে আসি। দেখিস সাবধানে যাস, আবার কোনো শাকচুনি যেন তোর ঘাড়ে এসে পড়ে না। ঠিকই বলেছিস, ওর তো আবার পিছনে ভূতের ভয় সবসময় লেগেই থাকে। তারপর বিলে ঝোপের পেছনে গেল প্রস্রাব করতে। বীরেন আর নবারুণ বসে গল্প করতে লাগলো। চারিদিকে নদীর মিষ্টি বাতাস বইছে। দূরে কিছু ডিঙি নৌকা মাছ ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে। নৌকোগুলির ওপরে কুপির আলো জ্বলছে। জলের ওপরে ঝুপ করে একটা শব্দ হলো। মাছেরা খেলা করছে। এরই মধ্যে হঠাৎ বিলে চেঁচাতে শুরু করলো, তোরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এই দেখ এখানে কে একজন আছে, তাড়াতাড়ি আয় বীরেন, নবারুণ। কিরে বীরেন, বিলে হঠাৎ চেঁচিয়ে উঠলো কেন? তাড়াতাড়ি চল তো। এই হ্যাঁ, তাড়াতাড়ি চল দেখি। তারা তাড়াতাড়ি সেদিকে যেতে লাগলো। তারা সেখানে পৌঁছে দেখলো বিলে থরথর করে কাঁপছে ভয়ে। কি রে বিলে, কি হয়েছে? ওই দেখ কে একটা ওখানে দাঁড়িয়ে আছে। নবারুণ লোকটির দিকে টর্চের আলো ফেললো এবং দেখলো একটা পাগল গোছের লোক। লোকটি বলল, চলে যা, চলে যা এখান থেকে, তোরা চলে যা। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, তাড়াতাড়ি পালিয়ে যা, এখান থেকে পালিয়ে যা। ও কাউকে বাঁচতে দেয়নি, সবাইকে মেরে ফেলেছে, তোদেরকেও মেরে ফেলবে। তাড়াতাড়ি চলে যা, বাঁচতে চাইলে চলে যা। ওই দেখ, ও আমাকে ডাকছে। আমি পালিয়ে যাই, তোরাও পালিয়ে যা, পালিয়ে যা, এখান থেকে কেউ বাঁচতে পারবি না, পালিয়ে যা, এই পালিয়ে যা, চলে যা, চলে যা, চলে যা, তোরা এখান থেকে চলে যা। ওই দেখ আমাকেও ডাকছে, আমি এখান থেকে পালিয়ে যাই। লোকটি এরকম বলতে বলতে সেখান থেকে চলে যেতে লাগলো এবং অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। কিরে বীরেন, লোকটা এমন বলল কেন? আরে দেখতেই তো পাচ্ছিস, শালা একটা পাগল, ওর কথায় কান দিস না তো। না রে ভাই, ঘটনাটা আমার একদমই স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আমি আর এখানে থাকবো না, তোরা থাকতে চাইলে থাক, আমি এই চলি। এই বলে বিলে সেখান থেকে চলে গেল। ও যাগ্গি, শালা 1 নম্বরের ভীতু। চল তো আমরা ওইখানে গিয়ে একটু আড্ডা মারি। হ্যাঁ তাই চল। এই বলে তারা তাল গাছের গোড়ায় এসে মাদুরের ওপরে বসে আড্ডা দিতে লাগলো। এমনভাবে আমরা ওখানে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। ঘটনাটা তো এতক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিকই ছিল। আমরা গল্প করতে করতে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ি। নদীর
পাড়ে মিষ্টি হাওয়াতে চোখটা একটু বুজে আসি, তাই আমরা একটু দুজন শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। আচ্ছা খুড়ো, তোমরা তোমাদের বন্ধু বিলেকে তোমাদের সাথে থাকার জন্য আটকালে না? হ্যাঁ তাই তো, বিলেকে তোমরা একা ছেড়ে দিলে। এই যা হয় ভালোর জন্যই হয়, জানিস তো। সেই রাতে যদি বিলে না থাকতো তা তোরা আমার কাছে আর গল্প শুনতে পেতিস না। কিছু বছর হলো বিলে মারা গেছি, কিন্তু সেই রাতের কৃতজ্ঞতা আমি জীবনে ভুলবো না। কিছুই তো বুঝতে পারলাম না, একটু ভালো করে বলো না। সব বুঝতে পারবি, গল্পটা আগে শুনতে হবে। আমরা এমনভাবে অনেকক্ষণই শুয়েছিলাম ওখানে, হঠাৎ মাঝরাতের দিকে আমি অনুভব করলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। ঘুম থেকে ওঠ তোরা, আর কতক্ষণ ঘুমাবি? নবারুণ, আমি ভালো করে লক্ষ্য করাতে আমি বুঝতে পারলাম শব্দটা আসছে ওই তাল গাছের উপর থেকে। আমি সঙ্গে সঙ্গে নবারুণকে ডাকতে শুরু করলাম, এই নবারুণ ওঠ, ওঠ নবারুণ, এই নবারুণ ওঠ, এই নবারুণ ওঠ। কি রে বীরেন, এত রাতে ডাকছিস কেন? কি সুন্দর একটা ঘুম এসছিল, দিলি তো ঘুমের 12টা বাজিয়ে। আর ধের তোর ঘুম। এই ওই দেখ, তাল গাছের উপর থেকে কে যেন আমাদের নাম ধরে ডাকছে। হ্যাঁ তাই তো বীরেন, এবার কিন্তু আমার একটু ভয় লাগছে। এই আমি ভয় পাইনি বললে ভুল হবে। ওই মুহূর্তে আমার পিলে চমকে গিয়েছিল। এত রাত্রে কোন ভদ্রলোক তোর আর আমার নাম ধরে ডাকবে ওই গাছের উপর থেকে? কিন্তু তাও মনে একটু সাহস নিয়ে আমি বলে উঠেছিলাম, কে রে গাছের উপরে? এত রাতে ফাজলামি হচ্ছে। বীরেনের কথা শেষ হলো না, তাল গাছের ওপর থেকে একটা ভয়ানক প্রাণী গোছের কিছু একটা নবারুণের ওপর লাফ দিয়ে পড়ল। নবারুণ চিৎকার করতে শুরু করলো, বীরেন, বীরেন আমাকে বাঁচা, বীরেন বাঁচা, বাঁচা বীরেন, বাঁচা আমাকে বাঁচা। এবারে হতভম্ব হয়ে পড়েছিল। সে পালিয়ে যাবে বলে মন স্থির করতে লাগলো, কিন্তু তার গোটা শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে এবং সে এক জায়গায় জমে গেছে। সে ভয়ের চোটে থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎ সে একটা গ্যাঞ্জামের শব্দ শুনতে পেল, যেন অনেকগুলো মানুষ তাদের দিকে এগিয়ে আসছে। বীরেন ঘাড় ঘুরিয়ে দেখল বিলে অনেকগুলো গ্রামের লোককে নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। লোকগুলির হাতে জ্বলন্ত মশাল। বীরেন এবার যেন একটু স্বস্তি পেল। বীরেন তাদেরকে বলল, তোরা সবাই ওকে বাঁচা, ওই আত্মাই ওকে মেরে ফেলবে। তারপর একটা লোক এগিয়ে এসে তার হাতে থাকা মশালটা ছুঁইয়ে দিল সেই প্রেতটার গায়ে এবং প্রেতটার সঙ্গে সঙ্গে ছিটকে পড়ল মাটিতে এবং বিকট এক শব্দ করে বাতাসের সাথে মিলিয়ে গেল। গ্রামের একটি লোক বীরেন এবং নবারুণকে অত্যন্ত গালাগালির স্বরে বলতে লাগলো, হেই, তোরা মানুষ? তোরা জানিস না সন্ধ্যের পরের দিকে কেউ আসে না? তাও তোরা এখানে কি করতে এসছিস? তেমন কথা কর। আজ বিলে যদি না থাকতো তাহলে তো ওই প্রেতগুলো তোদেরকে খেয়েই ফেলতো। হ্যাঁ, যদি তোদের কিছু হয়ে যেত তাহলে কি হতো বলতো? বয়স তো তোদের কম হয়নি, কাণ্ডজ্ঞানের বালাই নেই দেখছি তোদের। বুড়ো ভাম, বিয়ে করলে 3 বাচ্চার বাবা হয়ে যাবি তোরা। এত চুলকানি কোথা থেকে যে তোদের আসে তা কে জানে। গ্রামের আরও লোকেরা ওদের ৬৭ শোনাতে লাগলো, কিন্তু বীরেন একটাও কথা বলল না। তার মাথা যেন লজ্জায় মূর্ছে গেছে। বীরেন শুধু বিলের দিকে একবার তাকালো। সে তার প্রতি আজ সত্যিই কৃতজ্ঞ, কিন্তু মুখ ফুটে আর কিছু বলার সাহস তার নেই। সেই রাতে যদি বিলে না থাকতো তা তোরা আমার কাছে আর গল্প শুনতে পেতিস না। কিছু বছর হলো বিলে মারা গেছি, কিন্তু সেই রাতের কৃতজ্ঞতা আমি জীবনে ভুলব না। খুড়ো,
তুমি কিন্তু খুব সুন্দর গল্প বানাও, বেশ ভালো লাগলো। এটা গল্প নয় রে, একদম বাস্তব। আমি জানি তোরা বিশ্বাস করবি না, কিন্তু তাতে কিছুই যায় আসে না। ব্যাস খুড়ো, তুমি আর বকো না তো, সে আমরা বুঝেছি। তোমার গল্প আমার খুব ভালো লেগেছে। পরের দিন চায়ের খরচটা না হয় আমারই থাকলো। আমি জানি তোরা এসব কিছু বিশ্বাস করতে চাস না, ওই জন্যে আমি তোদেরকে কিছু বলতে চাই না। আরে রাগ করো না তো খুড়ো, তোমার ওই সব গাল গল্প আমার ঠিকই জানা আছে। যাই বলো, গল্প হলেও কি, খুড়োর মাথায় কিন্তু বুদ্ধি আছে। বৃষ্টির মধ্যে গল্পটা বেশ ভালোই লাগলো। এই মনে রাখিস, সব গল্প গল্প হয় না, গল্প হলেও সত্যি হয়। আরে রাখো তো তোমার ওই সব গ্যাজানো গল্প, আমি এই চললাম। পারলে তোমরাও বাড়ি চলে যাও, ওই খুড়োর কথায় বেশি কান দিও না। এই বলে বিনয় সেখান থেকে চলে গেল। কিন্তু রাস্তায় যেতে যেতে বিনয় যা দেখল, তার জন্যে বিনয় মোটেই প্রস্তুত ছিল না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না। ভিডিওটির দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে। আর অবশ্যই করে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো এমনই ভিডিও পাওয়ার জন্যে। ধন্যবাদ।